দুজন চমৎকার মানুষ আছেন। একদম বাদিক থেকে পরিচয় করাচ্ছি। আমাদের সাথে আছেন সিফাত খান, যিনি প্রভাষক নর্দার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশ, এবং একই সাথে আছেন আমাদের সাথে ফারিয়া ইফাত মিম, যিনি আইপি বিশেষজ্ঞ, মূলত ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করেন এবং পেশাগতভাবে আইন সংশ্লিষ্ট দুজনই। শুভ সকাল, স্বাগত সকালের বাংলাদেশে। কেমন আছেন আপনারা? চমৎকার, আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। এবং চমৎকার দিনে আপনাদের বাড়ি ছেড়ে স্টুডিওতে আমাদের আনতে হয়েছে। সিফাত ভাইকে দিয়ে একটু শুরু করতে চাই। প্রতিদিন আমরা দেখি চমৎকার কিছু আইডিয়া আমাদের সামনে আসে, একটা লম্বা সময় পরে কিছু সাস্টেইন করে, কিছু সাস্টেইন করে না। তবে বাস্তবতা হচ্ছে যে কোনো আইডিয়া নতুনভাবে পরিচিত করিয়ে দেওয়ার পিছনে একটা লম্বা ফ্রেমওয়ার্ক থাকে, যেটা আইডিয়াকে ম্যাচিউর করার পাশাপাশি লিগালাইজ করার এই প্রক্রিয়াটা। ইকোসিস্টেম কতখানি গড়ে উঠেছে এটাকে অ্যাকোমোডেট করবার জন্য? ধন্যবাদ আপনাকে, শুভ সকাল। আর স্পেসিফিক্যালি সকলকে, যমুনা টিভি সবাইকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। যদি আপনি খুব দারুণ একটা প্রশ্ন করছেন, এবং বাংলাদেশের বর্তমান বাস্তবতায় কিন্তু এই প্রশ্নটা খুবই প্রাসঙ্গিক। যদি বাংলাদেশের আজকের দিনের কথা চিন্তা করেন, গ্লোবাল নলেজ ইকোনমি বলেন বা গ্লোবালি যদি ইনোভেশন র্যাঙ্কিংয়ের কথা বলেন, সেখানে আসলে আমরা বাংলাদেশকে কোথায় দেখতে পাই, এই সামগ্রিক চিত্রটাকে যদি এক জায়গায় করি, তাহলে আসলে বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলো আসলে ইন্টালেকচুয়াল ক্যাপিটালের উপরে দাঁড়ানো। সেখানে যারা স্টার্ট আপ ফাউন্ডার্স থাকে, এছাড়া যারা ইনোভেটিভ চিন্তা ভাবনা করে, তাদেরকে আসলে আমরা কতটুকু ইনফ্লুয়েন্স করতে পারি, এবং তাদেরকে আসলে আমরা লিগালি কতটা ব্যাকআপ দিতে পারি, এবং তাদের যে ইন্টালেকচুয়ালিটিকে আমরা আসলে কতটুকু প্রোটেকশন দিই, সেই প্রশ্নের জায়গা থেকেই আসলে আজকের আলোচনা। এবং একই সাথে যদি আমি বলি যে 1883-তে কিন্তু প্যারিস কনভেনশন ফার্স্ট সাইন্ড আপ হয় এই ইন্টালেকচুয়াল প্রপার্টির জায়গা থেকে, এটা প্রোটেকশন দেওয়ার জন্য। কিন্তু সেই সুবিধাটা আসলে আমরা বাংলাদেশের মানুষ পাইছি কিন্তু আসলে অনেক পরে এসে, এবং প্রায় 100 বছর পরে আসলে আমরা এই জায়গাটার সাথে পরিচিত হয়েছি। সেই জায়গায় আমরা যেটা বলবো যে, এবং বর্তমানে যে আইনগুলো ডেভেলপ, আপনি জানেন যে বাংলাদেশে আইন, যদি আমি ভুল না হয়, 1200 থেকে 1300-র মাঝামাঝি, এটা পরিবর্তন হয় নাম্বারটা। তো আসলে কতটা আইনের সাথে মানুষ পরিচিত এবং কতটা আইন মানুষকে রিলেট করে, একটা আইন পাশ করা এবং সেই আইনকে আসলে একটা লিভিং ম্যাটারে পরিণত করা কিন্তু দুটো ভিন্ন বিষয়। এবং সেখানে বর্তমানে যে পেটেন্টের আইন আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি ট্রেডমার্কের আইন আছে, কপিরাইটের আইন আছে, সেগুলো প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, আপডেটেড হচ্ছে, কিন্তু আসলে সেটা আমাদের যে আউটরিচ স্ট্র্যাটেজি, সেখানে আসলে খুব বেশি পরিবর্তন আসে না। সহজ কথায় ধরে নিতে পারি, ইকোসিস্টেমটা এখনো অনেকটা সাপোর্ট দেওয়ার মতো তৈরি হয়নি। আমরা একটু ফারিয়া আপনার কাছে আসতে চাই, যেহেতু আপনি ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করেন। সিফাত ভাই যেমনটা করে বললেন যে একটা বাস্তবতা তো আছে, আমরা ইকোসিস্টেমটা তৈরি করতে পারিনি। মেধাসত্ত্বের জায়গায় কি আমরা একজন উদ্যোক্তাকে কিংবা উদ্ভাবককে কিংবা চিন্তাশীল মানুষকে সেই নিরাপত্তাটা দিতে পেরেছি যে না, তোমার চিন্তাটা সুরক্ষিত, এটা অন্য কেউ কালকেই কপি করে ফেলছে না, যার কাছে অনেক টাকা আছে কিংবা যার কাছে অনেক প্রযুক্তি সক্ষমতা আছে, এটা কি তৈরি করতে পেরেছি আমরা? ভাইয়ের কথা রেশ ধরেই যদি বলতে হয় যে আমাদের ইকোসিস্টেমটা এখনো পর্যন্ত গড়ে ওঠেনি। আমাদের কাছে আইন আছে, আইনগুলো প্রতিনিয়ত আমরা আপডেট করছি, কিন্তু আইনটা সবার কাছে এখনো আমরা পৌঁছে দিতে পারিনি। এখনো আমাদের কাছে মেধাস্বত্ব আইন বা ইন্টেলেকচুয়াল প্রপার্টি, এটা যে আমাদের একটা রাইট, এবং আমাদের আইডিয়াগুলোকে সেভ করতে হবে, সেফগার্ড করতে হবে, বা আমাদের ট্রেড সিক্রেটগুলোকে যে আমাদের নিজেদের কাছে রাখতে হবে আমাদের ব্যবসার স্বার্থে, এই জিনিসটা এখনো পর্যন্ত আমাদের দেশে কোনো স্তরেই আসলে সেভাবে প্রচলিত হয়নি। আমরা যদি দেখি, যখন আমরা ডিপ লেভেলে কাজ করতে যাই এই মেধাস্বত্ব আইনের বিষয়ে, তখন আমরা দেখি যে বিদেশি কোম্পানিগুলো যতখানি বাংলাদেশে তারা পেটেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছে, তুলনামূলকভাবে বাংলাদেশের সেই রেশিওটা কিন্তু কম। আমরা এর পেছনে অবশ্যই বলতে হবে যে আমাদের মধ্যে এখনো পর্যন্ত সেই সচেতনতাটা গড়ে ওঠেনি যে আমার আইডিয়াটা আমি সেভ করব বা আমার ডিজাইনটাকে আমি প্রোটেক্ট করব, এই জিনিসটা এখনো পর্যন্ত সেইভাবে স্ট্রংলি গড়ে ওঠেনি। উঠছে না যে সেটা না, উঠছে, তবে এখন অনেক কিছুটা উঠতে অনেক দেরি করে ফেলেছে কিনা। জি, অবশ্যই এই প্রশ্নের উত্তরটা খোঁজার চেষ্টা করব। তবে একটা কথা বলে একটা ছোট বিরতি নিয়ে নেই, তা হচ্ছে এই যে প্রচুর সংখ্যক তরুণকে আমরা উস্কে দিলাম, স্টার্টআপের একটা ধুধুচর মরুভূমি আমরা দেখালাম, হ্যাঁ, একটা মরিচিকার পিছনে তাদের ধাবিত করলাম, কিন্তু তাদের সুরক্ষিত করতে পারিনি। একটা প্রজন্মের সাথে কি প্রতারণা করলাম কিনা আমরা সবাই মিলে, এই প্রশ্নটা আপনাদের কাছে থাকবে। তবে একটা বিরতি থেকে ফেরে এসে উত্তর খুঁজবো। স্টার্টআপ নিয়ে যারা কাজ করছেন তাদের জন্য আজকের এই পর্বটি গুরুত্বপূর্ণ। তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই স্টার্টআপ ইকোসিস্টেমে যারা কাজ করছেন, তাদের পরিবার, প্রিয়জন, স্বজন, বন্ধু যারাই রয়েছেন, তারা তাদের বুঝতে পারেন না, জানবার চেষ্টা করছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ। ছোট একটা বিরতি নিয়ে ফিরে উত্তরটি খোঁজার চেষ্টা করবো। স্টেডিয়াম
স্বাগত সকালের বাংলাদেশ। জুলা জুবের আপনাদের সাথে আছি। বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে আমরা তারুণ্যকে প্রভাবিত করেছিলাম। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ জন বলেছিলেন চাকরি করো না, তোমরা চাকরি দেওয়ার ব্যবস্থা করো, কিন্তু তার ফলশ্রুতিতে যেই তৈরিটা হয়েছে ইকোসিস্টেমটা, সেটা সাস্টেনেবল হয়েছে কিনা এটা একটা বিশাল বড় জিজ্ঞাসা। কেন বলছি কথাটি? আজ আমি একজন উদ্যোক্তা, আমি নতুন কোনো পণ্য বিদেশের কোনো মার্কেট থেকে ইম্পোর্ট করে, খুচরাভাবে ইম্পোর্ট করে বাংলাদেশে বিক্রি করার চেষ্টা করছি। এক হচ্ছে আমার কাছে পেপাল নেই, লিগালি পে করার রাস্তা আমার অনেক ক্ষেত্রেই বন্ধ। এখন অনেকগুলো অফ দ্য রেকর্ড সিস্টেম আছে, যেটা উদ্যোক্তা হিসেবে কেন করবো আমি জানি না, কারণ আমার পুরো মূল টাকাটাই হোয়াইট মানি থেকে বাইরে চলে যাচ্ছে, অন্য রেলে চলে যাচ্ছে। সেই সাথে আমি যখন পণ্যটি নিয়ে আসছি, সিফাত ভাই ভালো বলতে পারবেন, নিয়ে যখন আসছি ব্যবসা করার আগে আমার কাছে যদি ব্যবসা একটু ভালো হয়, যে কোনো একটি প্রতিষ্ঠান, আমি নাম নিচ্ছি না, তারা এসে দেখার চেষ্টা করেন যে আমি যে পণ্যটা বিক্রি করছি এটা স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা। রাইট। আমি এই সার্টিফিকেটটা নিব কি করে? আমার কাছে তো টাকাই নেই। এই বাস্তবতা থেকে বেরোবো কি করে? এই বাস্তবতা আসলে মানে জেফ বেজোসের একটা খুব বিখ্যাত উক্তি আছে যে কমপ্লেক্সিটি প্রোডাক্টিভিটির উপর ট্যাক্সের মতো কাজ করে, এবং সেটা আসলে প্রোডাক্টিভিটিকে কমায়। আমরা বলতে পারি আজকে থেকে ব্যস্তানুপাতিক আর কি, আমাদের মতো করে। এবং আমাদের দেশে কিন্তু সেই সমস্যাটা আছে। আমরা আসলে বারবার একটা শব্দে বারবার ফেরত যাই, মানে আমলাতন্ত্র, এই শব্দটা আমরা বারবার শুনি। এই তন্ত্র শব্দটা আসলে যখন আসে তখনই বুঝতে পারি যে আসলে কিভাবে এই সিস্টেমটা চলে, এই ইকোসিস্টেমটা কিভাবে চলে আমি জানি না। এবং আমাদের দেশে যারা ফাউন্ডার্সরা আছে তারা এত পরিমাণ লিগ্যাল কমপ্লেক্সিটিটা ফেস করে। আপনি দেখবেন সিঙ্গাপুরের কথা চিন্তা করেন, সিঙ্গাপুরের যে এশিয়ার কিন্তু সব থেকে বেশি আইপি ট্রানজাকশন সিঙ্গাপুর থেকে হয়। আপনি যদি বর্তমানে ইউএইর কথা চিন্তা করেন, দেখবেন যে সকল ইউনিকর্নরা তাদের হেডকোয়ার্টারটা এস্টাবলিশ করছে হচ্ছে ইউএইতে, বিকজ ওইখানে আইপি রিলেটেড বলেন, লিগাল সাপোর্টের কথা বলেন, ওয়ান স্টপ সাপোর্ট সিস্টেম তাদেরকে দেওয়া। তেল আভিভের কথাও যদি বলি, তেল আভিভ প্রচন্ড সাপোর্টিভ এই একটা জায়গায়। তো সেখানে আমাদের দেশের ফাউন্ডাররা তো প্রথম হচ্ছে যে তাদের নলেজ গ্যাপ, দ্বিতীয় বিষয় হচ্ছে এরা আইপি যে সাপোর্টটা দিবে। আপনি যদি ইউনিভার্সিটিগুলোর কথা চিন্তা করেন, সেখানে প্রতিনিয়ত গবেষণা হচ্ছে, গবেষণার ফান্ডগুলো তারা অ্যাভেল করছে, আমাদের যারা একাডেমিশিয়ানসরা আছেন, শিক্ষকরা আছেন, কিন্তু মানে সেটাকে একটা যখন একটা ইনভেনশনের পর্যায়ে যায়, সেটাকে যখন আসলে লিগালাইজ করা, পেটেন্টের জন্য যাওয়া, একে তো হচ্ছে এটা খুবই সময় সাপেক্ষ একটা বিষয়, দ্বিতীয় হচ্ছে ফান্ডের যথেষ্ট পরিমাণ একটা ল্যাক্স থাকে, তৃতীয় বিষয় হচ্ছে হিউম্যান যে আপনাকে যে সাপোর্ট করবে, লিগাল সাপোর্টটা দিবে, এই এক্সপার্টিজের খুব অভাব। ঠিক আছে, আপনি যদি একজন যে কোনো শিক্ষক, তো অভাব যা আছে তা কি এফোর্ডেবল কি? তাও এফোর্ডেবল না। এবং আরো বিষয় হচ্ছে যে মানে আমি যদি জিজ্ঞেস করি যে কোনো স্টার্টআপ ফাউন্ডারকে যে আপনি যদি আইপি করেন তাহলে আসলে কোথায় যাবেন, অফিসটা কোথায়, সেটা কিন্তু ঠিকভাবে বলতে পারবে না। তো এই যে এটাই বাংলাদেশের বাস্তবতা, এবং এই বাস্তবতার মধ্যে থেকে বেরোনোর জন্য সরকারকে আমি বলবো যে ট্রিপল হেলিক্স মডেলের কথা আপনারা জানেন, ইন্ডাস্ট্রি, একাডেমিয়া এবং গভর্নমেন্ট তিনটা কোল্যাব করে একসাথে কাজ করতে হবে। জার্মানির কথা জানেন যে তারা ডুয়াল এডুকেশন সিস্টেমকে প্রমোট করছে, 3 দিন ক্লাস করবে, 2 দিন স্টুডেন্টরা ইন্ডাস্ট্রি ভিজিট করবে, ইন্ডাস্ট্রিতে গিয়ে সরাসরি শিখবে। চায়নার বাস্তবতাতে চায়নারা সাকসেসফুল মডেল একটা। তো সেখানে আমাদের আসলে ওই জায়গাটাতে একটু আমরা ফারিয়াপার কাছে আসতে চাই। আপনি এই যে সিফাত ভাই বললেন যে একাডেমিয়া এবং ইন্ডাস্ট্রির মাঝে যে ব্রিজিংটা এটা হয়নি, এটা একটা চরম বাস্তবতা। কিন্তু আপনি যেহেতু ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিয়ে কাজ করেন, এটার মেধাস্বত্ব পেটেন্টশিপ নিয়ে কাজ করেন, প্রতি বছর প্রচুর গবেষণা হয় বিশ্ববিদ্যালয়গুলোয়, আলটিমেট রেজাল্ট তাহলে হয়টা কি? পেটেন্ট আপনি বলছেন বাংলাদেশে তুলনামূলক কম, তাহলে ঘটনাটা ঘটে কি? এই যে গবেষণার যে ফান্ড, এটা যায়টা কোথায়? সেটা তো আসলে যারা গবেষণা করছে এটা তো তাদের নলেজের কিছু অভাবটা আছে, এটা তো আমাদের মেনে নিতেই হবে। কারণ আমরা পেটেন্ট কর্পোরেশন ট্রিটি পিসিটি এর মাধ্যমে আমরা কিন্তু একবার একটা পেটেন্ট করা হলে আমরা কিন্তু 150 কান্ট্রিজে ওটা কিন্তু পেটেন্ট হয়ে থাকছে। এবং পেটেন্টের যে প্রয়োজনীয়তাটা আমাদের জন্য যে আছে, যে পেটেন্ট করলে আমরা কি কি সুবিধা পাবো, কি কি অসুবিধা আমরা পড়তে পারি, এটাই কিন্তু নলেজ আমাদের ইউনিভার্সিটিজ লেভেলে এখনো পর্যন্ত সেভাবে ওয়াইড স্প্রেড হয়নি। সেই কারণে যেটা হচ্ছে যে আমাদের প্রচুর পরিমাণে গবেষণা হচ্ছে, কিন্তু গবেষণাগুলো সংরক্ষিত হচ্ছে না। এবং এই সংরক্ষণটা না হওয়ার কারণে যেটা সমস্যা হচ্ছে যে এই যে কপি করার যে একটা টেন্ডেন্সি, আমরা এখন সমস্ত কিছুই দেখছি যে শুধুমাত্র পেটেন্ট না, গবেষণা না, সমস্ত ক্ষেত্রেই কাপড় থেকে শুরু করে আপনার পায়ে স্যান্ডেল থেকে শুরু করে মাথার চুলের যে শ্যাম্পুটা ইউজ করছেন, শ্যাম্পুর কেমিক্যাল থেকে শুরু করে আপনার ব্যাটারি থেকে শুরু করে প্রতিটা জিনিসই আমাদের দেশে কপি হচ্ছে। সো একজন ব্যবসায়ীও যদি তার পণ্যটা কপি হচ্ছে বা তার পণ্যের বাজারে কাউন্টারফিট দিয়ে সয়লাভ হয়ে যাচ্ছে, সে কিন্তু সেই সুরক্ষাটা পাচ্ছে না। সেও সুরক্ষা পাচ্ছে না, একটা স্টুডেন্টও সুরক্ষা পাচ্ছে না, একটা গবেষণাও সুরক্ষা পাচ্ছে না। কিন্তু আমাদের দেশে আইন কিন্তু আছে,
আইন যে নেই সেটা কিন্তু বলতে পারি না আমরা, আইন কিন্তু আছে। এবং সম্প্রতি 2023 সালে কিন্তু আমাদের আইনগুলোকে নতুনভাবে অ্যামেন্ড করা হয়েছে। 2009 সালে ট্রেডমার্ক অ্যাক্ট আমাদের আছে। আমাদের কিন্তু জিআই করারও যে একটা মাঝখানে একটা ট্রেন্ড ছিল, সেটার থেকেও কিন্তু আমরা একটু সরে এসেছি। আমাদের বিভিন্ন পণ্য, যেমন আমাদের তাঁত শিল্প, এটা নিয়ে কিন্তু মাঝখানে একটা বেশ শোরগোল উঠেছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ তারা আগে সেটা patent করে নিয়েছে। জিআই করে নিয়েছে, এবং তারা এখন আমাদের যে বেসিক আমাদের যে প্রিয় জামদানি, সেটাও তারা তাদের বলেই Patent করার দাবি করছে। চেষ্টায় আছে। হ্যাঁ, তারাও সেটাকে নিজেদের করে নেওয়ার চেষ্টায় আছে, কিন্তু আমরা কি ততখানি সেই এফোর্টটা দিয়েছি? আমরা কি সরকারিভাবেও সেই এফোর্টটা দিয়েছি? আমরা কি আমলাতন্ত্রের কথা যে ভাই বলছিলেন, সেটা সেইখানেও কি আমাদের আমলারাও কি ততখানি সিরিয়াস আছেন আমাদের এগুলো নিয়ে? আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর খুঁজবো আপনাদের কাছ থেকে, নতুন কিছু প্রশ্নে পতিত হয়েছি, তবে এই আলোচনা আরো দীর্ঘায়িত হওয়া দরকার। তবে আজকে এখানে ইতি টানতে হচ্ছে। দর্শক, এতটুকু শুধু বলতে চাই, আমাদের স্বার্থ সংরক্ষিত রাখতে পারলে, নিজের স্বার্থ সংরক্ষিত রাখতে পারলে নিরাপদ থাকতে পারবো। কিভাবে থাকতে পারবো, এই জন্য সিফাত খান এবং ফারিয়াদের মতো পেশাজীবীদের আপনাদের খুঁজে নিতে হবে। আজকে ইতি টানছে এখানে। ভালো থাকবেন সবাই, শুভ সকাল।